প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইটের 94তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আপনাদের পাঠানো দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি, আর আশা করছি ঘটনা দুটি আপনাদের ভয়ের এক অন্যরকম শিহরণ দেবে ইনশাল্লাহ। কেননা এই দুটি ঘটনাই গ্রামকে কেন্দ্র করে, আর গ্রামীণ ঘটনা এটি আমাদের মনের মধ্যে এক অনন্য অনুভূতি সৃষ্টি করে। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, আর ভিডিও লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে অনেকেই আপনাদের হরর ওয়ার্ল্ড সম্পর্কে জানতে পারে, তারা এই ঘটনাগুলো শুনতে পারে, আর তারাও তাদের সাথে ঘটে যাওয়া বা তাদের জানা ঘটনাগুলো লিখে বা রেকর্ড করে আমাদেরকে পাঠাতে পারেন। আপনারাও কিন্তু আমাদেরকে লিখে বা রেকর্ড করে ঘটনা পাঠাতে পারেন আপনাদের হরর ওয়ার্ল্ড bd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD আপনাদের হরর ওয়ার্ল্ড bd@gmail.com স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। চলে যাই আমাদের এবারের এপিসোডের প্রথম ঘটনায়। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম লাবিব হোসেন। উনি ঢাকার খিলক্ষেতে থাকেন। মাইলস্টোন কলেজে উনি সেকেন্ড ইয়ারে লেখাপড়া করছেন। আমাদের এই চ্যানেলে পাঠানো এটি ওনার প্রথম ঘটনা। এই ঘটনাটি উনি ওনার নানির কাছ থেকে সংগ্রহ করেছিলেন। ঘটনার স্থান কুমিল্লা জেলার 14গ্রাম উপজেলার একটি গ্রামে। ঘটনাটি ঘটেছিল নানির দূর সম্পর্কের এক দাদার সাথে। নানি এখন অসুস্থ, তার জন্য দোয়া চেয়েছেন লাবিব ভাই। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে দ্রুত শেফা দান করুন। তো যেই দাদার সাথে ঘটনাটি ঘটেছিল, ওই সময়কালটা ছিল 1936 কি 37 সাল আনুমানিক আর কি। সেই দাদার নাম ছিল জাফর। এই জাফর দাদা ছিলেন অত্যন্ত পরহেজগার এবং ধার্মিক মানুষ। গ্রামবাসীদের মধ্যে তার সততা, সরলতা, পরহেজগারিতা, আমানতদারিতা এই বিষয়ে যথেষ্ট খ্যাতি ছিল আল্লাহর রহমতে। জাফর দাদা একজন ইমাম সাহেবের ঘনিষ্ঠ সহমিত্র ছিলেন। বিভিন্ন জায়গায় ইমাম সাহেবের সাথে বিভিন্ন ওয়াজ মাহফিলের প্রোগ্রামে, বিভিন্ন দাওয়াতে, এমনকি রুকিয়া করতেও তাকে যেতে হতো। একদিন জাফর দাদার দাওয়াত পরে তার ঠিক 2 গ্রাম পরের একটি গ্রামে এশার সালাত আদায় করে সেখানে যেতে হবে। 2 গ্রাম পরের যেহেতু গ্রাম, কিছুটা হাঁটা পথ তো হবেই। জাফর দাদা তিনি তার সাথে তার নাতিকে নিলেন। উনি চিন্তা করলেন যে মাগরিবের নামাজ পড়ে রওনা হই, ওখানে গিয়ে এশার সালাত আদায় করব, এরপরে দাওয়াত কার্যক্রম শেষ করে আবার নানা নাতি মিলে হাঁটতে হাঁটতে চলে আসব। দুর্ভাগ্যবশত ওই দিন ছিল অমাবস্যা। জাফর দাদা তখন তো তার বয়স হয়ে গিয়েছে, হাতে লাঠি নিয়ে, মানে লাঠিতে ভর করে অন্য হাত দিয়ে নাতির হাত ধরে হাঁটা শুরু করেছেন। নাতির অন্য হাতে ছিল হারিকেন। হারিকেনের নিভু নিভু আলোয় রাস্তা যতটুকু বোঝা যাচ্ছিল তাতে চলতে অসুবিধা হচ্ছিল না। এছাড়া আশেপাশে কিন্তু চারদিকে অন্ধকার, আকাশে চাঁদ তো ছিলই না যেহেতু অমাবস্যা। তবে ওই আলোতে হাঁটতে হাঁটতে তাদের চোখ ততক্ষণে অন্ধকারটা সয়ে নিয়েছিল। তো 2 নানা নাতি একসাথে কথা বলতে বলতে অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছেন। বলে রাখা ভালো, তাদের এই পথে একটি তুলা গাছ পড়ে। গ্রাম যারা বিশেষ করে গ্রামে যারা আছেন আর কি, তারা, মানে ওই গ্রামের কথা বলছি, তারা সকলেই ওই তুলা গাছের সম্পর্কে অবগত ছিলেন। অনেকেই এই তুলা গাছটি ভয়ঙ্কর একটি গাছ মনে করত। ওই গাছকে ঘিরে নানান ধরনের ঘটনা লোকমুখে শোনা যেত। ওই গাছের পাশেই ছিল একটি খাল। তবে ঘটনা যখন ঘটেছিল ওই সময়ে খালটি পানি শূন্য ছিল। একে তো আকাশে চাঁদ নাই, ঘুটঘুটে অন্ধকার,
খালের মাঝখানে ওই জায়গাটা আরো বেশি ঘুটঘুটে অন্ধকার রূপ লাভ করেছে। মনে হচ্ছে ওই খালের ভিতরে অন্ধকারের স্রোত বইছে। জাফর দাদা দেখেন যে দূর থেকে টকবক 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 করে একটা আওয়াজ আসছে। ওই আওয়াজটা উনি একা শুনেছিলেন বিষয়টা এরকম না, ওনার সাথে নাতি ছিল, নাতিও শুনেছিলেন। তো নাতি বলছে, ও দাদা, ঘোড়ার খুরের আওয়াজের মতো মনে হচ্ছে। দাদা যখন বুঝতে পারলেন যে তার নাতি ওটা শুনছে আর এই জিনিসটাই তুলা গাছের কাছে আসার পর হচ্ছে, তখন ওনার মনের মধ্যে একটা সন্দেহ জেঁকে বসে যে ঘটনাটা কি। ওনারা ওই তুলা গাছের ওইখানেই দাঁড়িয়ে যান। তখনই দেখেন যে একটা সাদা ঘোড়া ওই দিক থেকে দৌড়ে এগিয়ে আসছে এবং ওনাদের দিকে এগিয়ে এসে ওই ঘোড়াটা ওনাদের চতুর্দিকে রাউন্ড দিচ্ছে, মানে বৃত্তাকারে ঘুরছে, বৃত্তাকারে দৌড়াদৌড়ি করছে। ঘোড়াটি স্বাভাবিক আকৃতির যে ঘোড়া তার তুলনায় অনেক বড় ছিল। জাফর দাদা যেহেতু ইমাম সাহেবের সাথে বিভিন্ন জায়গায় রুকিয়া করতে যেতেন, এই কারণে জিনভূত সম্পর্কে ওনার ধারণা যে কিছু ছিল না বিষয়টা এরকম না। উনি সাথে সাথে যে কাজটা করেন, ওনার হাতে যে লাঠিটা ছিল, এই লাঠিটা দিয়ে মাটিতে গোল করে একটা বৃত্ত এঁকে নানা নাতি এর মধ্যে দাঁড়িয়ে পড়েন। নিজের শরীরও বন্ধ করে নেন, নাতিকেও শরীর বন্ধ করে দেন দোয়া দুরুদ পড়ে। আচমকাই তুলা গাছটার কাছে এসে ওই ঘোড়াটি দাঁড়িয়ে যায়। এতক্ষণ রাউন্ড দিচ্ছিল, এই রাউন্ড দেয়া বন্ধ করে দেয়, ঠিক তুলা গাছটার নিচে এসে দাঁড়ায়। এবার জাফর দাদার নাতি আর ওই ঘোড়া একদম মুখোমুখি। জাফর দাদা তার নাতির হাত শক্ত করে ধরে নেন, কেননা নাতি যদি ভয় পেয়ে এই বৃত্ত থেকে বাইরে বের হয়ে যায় তাহলে তো বিপদ। রাত কিন্তু তখন গভীর না, সবে মাগরিবের নামাজ পড়ে ওনারা রওনা দিয়েছেন, অর্থাৎ এশার আজানও তখন হয়নি। কিন্তু গ্রামের রাস্তা তো, মানুষজন খুব কম চলাচল করে। জাফর দাদা উনি ওই ঘোড়াটিকে বলে, এই কেড়ে বেটা, তুই যা, এখান থেকে চলে যা। এটা বলা মাত্রই ঘোড়া প্রচন্ড শব্দে হুঙ্কার দিয়ে ওঠে, এক ধরনের অন্য রকমের আওয়াজ করতে থাকে। ঘোড়া সাধারণত এক ধরনের বিশেষ আওয়াজ করে, যেটা ঘোড়ার আওয়াজ, ওই যে চি হি 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 করে ওরকম করে নাই, মানে বাঘের মতো হুঙ্কার দিয়ে উঠেছে, যেটা ঘোড়া করতে পারে না। তখন জাফর দাদা কি করেছেন, ওনার হাতে তো একটা লাঠি ছিল, যে লাঠিতে ভর দিয়ে উনি চলাফেরা করতেন। উনি যখন দেখলেন যে এটা সামনে থেকে সরে না, হুঙ্কার দিচ্ছে, উনি রেগে ওই লাঠিটা দিয়ে হাতের ওই লাঠিটা মোটামুটি বেশ শক্তই ছিল, বেতের লাঠি ছিল, ওইটা দিয়ে ওই ঘোড়ার মাথার উপরে ধরাম করে দিয়েছেন একটা বাড়ি। সাথে সাথে ওই ঘোড়ারূপী অবয়বটা একটা নববধূর রূপ নেয়। চেহারা সুরত খুব সুন্দর দেখা যাচ্ছে, লাল শাড়ি পরা, গা ভর্তি গহনা। হঠাৎ করে এই ঘোড়াটা নববধূর রূপ লাভ যখন করেছে, তার নাতি তো আরো ভয় পেয়েছেন। জাফর দাদা কিন্তু বিপদের আন্দাজ করতে পেরেছেন। উনি বলেন, দেখ, তুই এখান থেকে চলে যা, আমরা তোর কিন্তু কোনো ক্ষতি করিনি, তুই অহেতুক আমাদের যাওয়ার সময় এসে বিরক্ত করছিস। তখন ওই নববধূর সাজে যেই অবয়বটা দাঁড়িয়ে আছে, সে বলে, হ্যাঁ রে জাফর, তোর হাতের লাঠিটা তো সুন্দর রে, নে তোর লাঠিটা দিয়ে আবার আমার মাথায় একটা বাড়ি মারতো দেখি। এইরকম কথা জাফর দাদা তো শোনেন নাই। জিনেরারও বলে যে আমাকে মারলি, দাঁড়া, তোকে দেখে নেব, তোর বংশ শেষ করে দিব। এ কিনা বলে আবার আমাকে একটা বাড়ি মারতো। জাফর দাদা বলেন, না, তোকে আর মারবো না। তখন নাকি বারবার অনুরোধ করতে থাকে ওই অবয়বটা, মান না, আর একটা বাড়ি মান না। এইভাবে বারবার বিরক্ত করতে থাকে। জাফর দাদা রেগে গিয়ে আবারও লাঠিটা দিয়ে ওইটার মাথার উপর আর একটা বাড়ি দিয়েছে। যেই না বাড়ি দিয়েছে, সাথে সাথে ওই নারীরূপী অবয়বটা দুইটা হয়ে যায়, একই চেহারা, বডি দুইটা। আর বডি দুইটা যখন হয়ে গিয়েছে, দুই পাশে এরা ঘোরাঘুরি করছে, মানে বৃত্ত যেটা আছে বৃত্তাকারে
একজন একটা দিকে যায় আর একজন উল্টা দিকে যায়, এইভাবে দুইজনই বৃত্তাকারে ঘুরছে অপোজিট ডিরেকশনে। আর জাফর দাদাকে ভয় দেখাচ্ছে না, তার নাতিকে ভয় দেখানোর চেষ্টা করছে। অনেক সময় আমরা বাচ্চাদেরকে দূর থেকে হাত দিয়ে এক ধরনের ইশারা দেই যে তোমাকে ধরতে আসছি, তোমাদেরকে চিমটি দিব। তো ওই অবয়ব দুটা কি করছে, ঘুরছে আর জাফর দাদার নাতিকে এইভাবে খামচি দেওয়ার মতো অ্যাক্টিং করছে, ভেঙচি কাটছে, ভয় দেখাচ্ছে। নাতির তো অবস্থা খারাপ ভয়ে। নাতি আরো শক্ত করে দাদাকে জড়িয়ে ধরেছে, দাদার কোমর জড়িয়ে ধরেছে। এ তো ছোট মানুষ। জাফর দাদা বললেন যে দেখ, তোরা আমার নাতিকে ভয় দেখাস না, তোরা কি চাস বল। তখন ওই দুইটা অবয়ব একই কণ্ঠস্বরে বলতে থাকে, একই সাথে বলতে থাকে, কি চাই, তোর হাতের লাঠি দিয়ে আবারও আমাদেরকে মার, নে নে মার মার মার, এই বলে মাথা আবার এগিয়ে দিয়েছে। জাফর দাদা বুঝতে পারলেন না, তো এদেরকে আর আঘাত করা যাবে না। এখন যদি এদেরকে আঘাত করি আবারও তো এরা দ্বিগুণ হয়ে যাবে, 2টা থেকে 4টা হয়ে যাবে। তখন আবার বলবে যে মার, আবার আঘাত করলে 4টা থেকে 8টা হয়ে যাবে, তখন তো আরো মুসিবত হয়ে যাবে। দাদা বললেন যে না, মারবো না। তখন নাকি এই দুইটা অবয়ব বলা শুরু করে যে ও মারবি না, ঠিক আছে, আমাদের দুইটারে বিয়ে কর। জাফর দাদা তো মহা মুশকিলে পড়ে গেল, যে বিয়ে করবো মানে এই পেতনিগুলো, এদেরকে বিয়ে করতে হবে। তখন জাফর দাদা বলে যে এই পিশাচিনিগুলা, তোদেরকে বিয়ে করবো মানে, আমি বিয়ে করছি, আমার বউ আছে, আমার ছেলে পেলে আছে, আর এই যে আমার নাতি, তোদেরকে বিয়ে করবো মানে ফাজলামি করিস, তোদেরকে তো বিয়ে করবো না, কিছু পারলে করে দেখা। জাফর দাদা কিন্তু জানতেন যে যতক্ষণ ওনারা এই কুণ্ডুলির মধ্যে আছেন, আল্লাহর রহমত একটা প্রতিরক্ষা বলয়ের মধ্যে আছেন, এরা কিছুই করতে পারবে না। জাফর দাদা ওই শয়তানগুলোর সাথে তর্কাতর্কি করছেন, আর ওই শয়তানগুলো বিভিন্নভাবে জাফর দাদাকে ভয় দেখাচ্ছে। এর মধ্যে কি হয়েছে, তার নাতি মানে অজ্ঞান হয়েই গেছে। এর কতক্ষণ এগুলো সহ্য করবে। জাফর দাদা রেগে গিয়ে করেছেন কি, অনেক সময় রেগে গিয়ে আমরা হাতে থাকা কোনো জিনিস ছুঁড়ে ফেলে দিই, কোনো জায়গায় আঘাত করি। ওই রেগে গিয়ে ওই বৃত্তের মধ্যে থেকেই তার হাতের লাঠিটা দিয়ে ওই যে পাশে থাকা তুলা গাছে আঘাত করেছে, যে যা এখান থেকে। যেই না তুলা গাছে আঘাত করেছে, ওই তুলা গাছে একটা শুকনো ডাল, ওটা আবার নিচে ভেঙে পড়েছে, একটা পাতলা ডাল আর কি, ভেঙে পড়েছে ওই যে পাশে যেই খালটা ছিল ওই খালের মধ্যে। যখনই ওই খালের মধ্যে ওটা পড়েছে, দাদা দেখেন যে 1 সেকেন্ডের মধ্যে ওই খালটা মনে হলো পানিতে পরিপূর্ণ হয়ে গেছে, অথচ এটা কিন্তু পানি শূন্য ছিল। আর তখনই দূর থেকে প্রচন্ড জোরে একটা আত্মচিৎকার ভেসে এলো। আর ওই সময় উনি দেখলেন যে এই যে অবয়ব দুইটা, এই দুইটাও ভ্যানিশ হয়ে গেল। উনি চিন্তা করলেন যে এই যে ভ্যানিশ যে হলো, এখন উনি এখান থেকে বের হবেন কি হবেন না, কারণ ফজরের আজান হতে এখনো অনেক বাকি, এখন তো এশার আজানই দেয় নাই, ফজরের আজান তো অনেক বাকি। উনি অপেক্ষা করছেন যে এদিক দিয়ে কোনো লোক টোক আসে কিনা, যদি হয় তাহলে উনি যাবেন। নাতি তো অজ্ঞান হয়ে গেছে, নাতিকে জড়িয়ে ধরে ওই বৃত্তের মাঝখানে বসে আছেন। চারদিকে মনে হচ্ছে ঝড়ো আবহাওয়া বইতে শুরু করেছে। ঝড়ো আবহাওয়া হলে যেরকম হয়, ঝড় বাতাস বইতে থাকে, ওই রকম অবস্থা শুরু হয়ে গেছে। উনি বুঝতে পারলেন যে এটা মনে হচ্ছে শুধু ওই তুলা গাছের আশেপাশের যেই জায়গা, এটাকে কেন্দ্র করেই হচ্ছে। কতক্ষণ যে বসেছিলেন জানেন না, উনি ওর মধ্যেই ঘুমিয়ে গেছেন। ওরা নাতিও তো ওই ওরকম অজ্ঞান অবস্থায় আছে, আর এর মধ্যে অন্য কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। কতক্ষণ ঘুমিয়েছেন উনি ঠিক বলতে পারেন না, তবে ওনার যখন ঘুম ভেঙেছে তখন উনি বুঝতে পারলেন এখন ফজরের আজানের ধ্বনি ভেসে আসছে। তখন জাফর দাদা বুঝতে পারেন ওনারা সুরক্ষিত। ফজরের আজানের ধ্বনি যখন ভেসে আসছে, তখন আবার ওই খালটার দিকে তাকিয়ে দেখেন ওই খালটি পানি শূন্য, ওই যে শুরুতে যেরকমটা ছিল ওরকমই। বুঝলেন যে এটা একটা মায়াজাল ছিল। এরপর নাতিকে কোলে নিয়ে উনি বাড়িতে ফেরত আসেন। পরবর্তীতে ইমাম সাহেবের কাছে বিস্তারিত বলার পর ইমাম সাহেব বলেন যে এই তুলা গাছে খুবই নিকৃষ্ট এক তান্ত্রিক এইটার নিচে আস্তানা গেড়েছিল বহু আগে। ওই তান্ত্রিক মারা যাওয়ার পর তার ওই পালিত পিশাচ শ্রেণীর জিনগুলো এই তুলা গাছে আস্তানা গাড়ছে, এখন পর্যন্ত এদিক দিয়ে ঘুরে বেড়ায় আর মানুষদেরকে বিরক্ত করে। আপনি ভালো করছেন যে বের হন নাই, বের হলে তো বিপদ হতো,
হতে পারে যে বের হওয়ার পর আবার ওরা ফেরত আসতো, তখন তার একটা ঝামেলা হতো। সারা রাত ওখানে ছিলেন, এটাই ভালো হয়েছে। ঘটনাটা এ পর্যন্তই ছিল। প্রিয় লিসেনার্স, দেখুন লাঠি দিয়ে আঘাত করার জন্য বারবার জাফর দাদাকে উস্কানি দিচ্ছে। জাফর দাদা একবার যখন ওই নববধূর মাথার উপর লাঠির আঘাত করলো, এরপর যখন দুইটা হয়ে গেল, এই ভুলটা দাদা দুইবার করেনি। প্রথমত একবার ওই ঘোড়ার মাথায় আঘাত করার পর ঘোড়া তো মানুষের রূপ নিল, তারপর তো ডাবল হয়ে গেল আঘাত করার পর। এরপর যদি উনি বারবার আঘাত করতেন তাহলে তো অবস্থা আরও খারাপ হয়ে যেত। একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা এরকম হতে থাকতো, তখন আরও ভয়ঙ্কর বিপদ হতো। তো উনি বুদ্ধি করে এটাও করেন নাই, আবার বুদ্ধি করে কুণ্ডলী থেকে বেরো হন নাই, যদিও বা রাত শেষ হতে অনেক দেরি ছিল, কিন্তু উনি বের হন নাই। আল্লাহ হেফাজত করেছেন। ধন্যবাদ জানাচ্ছি লাবিব ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। আশা করি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা আমরা পেতে থাকব। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের হরর নাইটের 94তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের হরর নাইটের 94তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম মোহাম্মদ মনির। ওনার বাড়ি যশোর জেলার চৌগাছা উপজেলার একটি গ্রামে। উনি বর্তমানে যশোরের স্বনামধন্য একটি কলেজে অনার্স 4র্থ বর্ষে অধ্যয়নরত রয়েছেন। যে ঘটনাটি উনি শেয়ার করেছেন, এই ঘটনাটি ওনার নানার স্ত্রীর সাথে, মানে নানির সাথে ঘটে যাওয়া। ওনার আসল নানা যিনি, ওনারা 2 ভাই। তো নানার তো 2 ভাই, এই নানা হচ্ছে বড়, মানে বড় নানা, তার স্ত্রী তাকেও নানি বলেই সম্বোধন করতেন। নানি মূলত এই ঘটনাটি ফেস করেছিলেন, আর এই ঘটনাটির অন্যতম একজন সাক্ষী বড় নানা। তো নানারা 2 ভাই, একজনের নাম হচ্ছে মাওলা বক্স আর একজনের নাম হচ্ছে কালু বিশ্বাস। ওনারা ছোটবেলা থেকেই দুজনেই দুর্দান্ত সাহসী এবং ক্ষিপ্র। কোথাও কোনো সমস্যা হয়েছে, অন্যায় হয়েছে, লাঠি নিয়ে দুজন ছুটে যেতেন। সবাই তাদের সাহসিকতা এবং সততার প্রশংসা করত। আর ওনারা এইরকম ছিলেন, এই সাহসিকতার গল্পগুলো কিন্তু নানির মুখেও অনেকবার মনির ভাই শুনেছেন। ওনাদের এক নিকট আত্মীয় মারা গেলে এই বড় নানা এসেছিলেন মনির ভাইদের বাড়িতে সেই আত্মীয়কে দেখার জন্য। রাতে ওই বাড়িতেই ছিলেন, অর্থাৎ মনির ভাইদের বাড়িতেই ছিলেন। মনির ভাইয়ের সাথে যখন বিভিন্ন বিষয়ে কথা হচ্ছিল, তখন কথা প্রসঙ্গে একটি ঘটনা মনির ভাইয়ের সাথে শেয়ার করেন। মূলত সেই ঘটনাটি মনির ভাই আমাদেরকে পাঠিয়েছেন। ঘটনাটি ঘটেছিল যশোর জেলার জগদীশপুর উপজেলার একটি গ্রামে। সঙ্গত কারণে গ্রামের নামটি উনি বলেন নাই। ওনার বড় নানা যেখানে বসবাস করেন তার সামনে একটা বিশাল বড় ভাগাড় রয়েছে, মানে হচ্ছে যেখানে ময়লা আবর্জনা এগুলো ফেলা হয়। অনেক আগে থেকেই এই জায়গাটা এরকমই। এই ভাগাড়কে কেন্দ্র করে একটা কথা গ্রামে প্রচলিত আছে, সেখানে নাকি শত শত বছর ধরে এক ভয়ঙ্কর পেতনি বসবাস করে। নানি মূলত এই ঘটনার ভিকটিম, নানাও এটার একজন অন্যতম প্রত্যক্ষদর্শী। ঘটনার সময়কাল 1999 কি 2000 সাল হবে। নানি কিন্তু হাঁস মুরগি পালতেন। ওনার বড় বড় একটা হাঁস ছিল। গ্রামে যেটা হয় সেটা হচ্ছে সন্ধ্যা লাগলেই গোয়াল, তারপরে হাঁস মুরগির যে খোপগুলো রয়েছে এগুলোতে সবগুলো ঠিকঠাক মতো উঠেছে কিনা, হাঁস মুরগি ঠিকঠাক মতো উঠেছে কিনা, গোয়াল ঘরে গরু ছাগল ঠিকঠাক মতো আছে কিনা, এগুলো কিন্তু গুনে দেখেন। সন্ধ্যা লাগার সাথে সাথে এই কাজটা কিন্তু যাদের বাড়িতে গরু ছাগল আছে, হাঁস মুরগি আছে, এটা তাদের একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। নানি উনি যখন দেখলেন সন্ধ্যা লেগে গেছে, সবগুলো চেক করছেন। হাঁস মুরগিরা কিন্তু নিজেরাই উঠে যায়, যেগুলো পোষা আর কি, নিজেরাই উঠে যায়। গোয়ালঘরে সব ঠিকঠাক আছে, গোয়ালঘর ঠিকঠাক করে উনি মুরগির খোপের কাছে গিয়ে দেখলেন সেগুলো সব ঠিকঠাক আছে। হাঁসের খোপের কাছে যখন গিয়েছেন তখনই দেখলেন যে ওনার বড় বড় 2টা হাঁস মিসিং, নাই। অনেক সময় হয় কি যে এই হাঁস মুরগিগুলো রাস্তা হারিয়ে ফেলে,
তখন আর আসতে পারে না, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, গাছের মাথায় বসে থাকে, এরকম কিন্তু হয়। উনি চিন্তা করলেন যে সন্ধ্যা লেগে গেছে, বড় বড় দুটো হাঁস মিসিং, এটা তো খুঁজতে হবে। উনি দ্রুত মাগরিবের নামাজ পড়ে হাতে হারিকেন নিয়ে এই হাঁস খুঁজতে বেরিয়েছেন। হাঁটতে হাঁটতে উনি ওই ভাগাড়ের কাছে পৌঁছে গেছেন। চারদিকে কিন্তু তখন অন্ধকার নেমে এসেছে, খালি পায়ে বের হয়েছেন, রাস্তায় ধুলো রয়েছে, সেগুলো লেগে যাচ্ছে পায়ে। তো উনি যে খুঁজছেন, খুঁজতে খুব একটা সমস্যা হয়নি, মানে ওই সময় কোনো ভয়ের কিছু দেখেন নাই। উনি হাঁস খুঁজতে খুঁজতে একটি বিশাল পরিত্যক্ত বাঁশঝাড়ের ওখানে চলে এসেছেন। ওই সময় ওই বাঁশঝাড় থেকে একটু দূরে জনবসতি ছিল, বাঁশঝাড়ের কাছে কোনো ঘরবাড়ি ছিল না। উনি যখন বাঁশঝাড়ের কাছে এসেছেন তখন ওই বাঁশঝাড়ের ভেতর থেকে ওনার হাঁসের ডাক উনি শুনতে পান। হাঁস ডাকাডাকি করছে। উনি বুঝতে পেলেন যে এখানেই তার হাঁস রয়েছে, আর হাঁস একটা ডাকছে না, মনে হচ্ছে আরও হাঁস রয়েছে। তার মানে ওনার দুটো হাঁস মিসিং, ওখানে দুটো হাঁসই রয়েছে। উনি হারিকেন নিয়ে ভেতরে ঢোকেন, চিন্তা করলেন যে হাঁসগুলোকে উনি ধাওয়া করে আবার বাড়ির দিকে নিয়ে আসবেন। ওই চিন্তা করে ঢুকেছেন। এই যে বড় নানা, উনি কিন্তু একজন মসজিদের মুয়াজ্জিন। মাগরিবের নামাজ শেষ করে উনি তখনও বাসায় ফেরেননি। সাধারণত যে কাজটি করেন সেটা হচ্ছে মাগরিবের নামাজ শেষ করার পর মসজিদে বসে থাকেন, বিভিন্ন মানুষদের সাথে আলাপ আলোচনা করেন, কোনো সময় দেখা যাচ্ছে দোকানে বসে চা খাচ্ছেন, একবারে এশার আজান দিয়ে নামাজ শেষ করে মসজিদ বন্ধ করে বাড়িতে আসেন। তো এই যে নানি গিয়েছেন বাড়িতে, কিন্তু কাউকে বলে আসেন নাই যে উনি কোথায় যাচ্ছেন। নানা যখন এশার সালাত শেষ করে মসজিদ বন্ধ করে বাড়িতে এসেছেন, উনি দেখেন নানি নাই। ঘটনা কি, নানি কোথায় গেল? বাড়ির লোকজন কিছু বলতে পারে না, এর সন্ধ্যার পর যে কোথায় গেল এখন তো আসে নাই। নানা তখন পাশের যে প্রতিবেশী যারা ছিল তাদের কাছে গেলেন, দেখলেন যে না, সেখানেও নানি নেই। তখন ওনার মনটা যেন কেমন কেমন করে উঠল, যে এরকম তো হয় না সাধারণত। উনি তখন গোয়ালে গেলেন, দেখলেন গরু ছাগল সব ঠিকঠাক আছে। মুরগির খোয়ারে বা যে খোপটা ছিল ওখানে গেলেন, দেখলেন ওখানে সব ঠিকঠাক আছে। যখন ওই হাঁসের খোপের কাছে গিয়েছেন তখন দেখলেন হাঁসের খোপের দরজা খোলা। উনি তো বুঝতে পারছেন নিশ্চয়ই হাঁস খোঁজার জন্য বের হয়েছে। উনিও দেখলেন ওখানে হাঁস মিসিং আছে, তারা তো হাসি খুঁজতে গেছে। হাঁসগুলো যেগুলো ঢুকে গেছে ওগুলো কিন্তু আর বের হয়নি। পুরো দেখলেন দুইটা হাঁস মিসিং। তখন বুঝতে পারছেন যে নানি নিশ্চয়ই ওই হাঁস খুঁজতে বের হয়ে এখনো ফেরে নাই। তখন ওনার হাতে 5 ব্যাটারির একটা টর্চ লাইট ছিল। ড্রাই সেল ব্যাটারিগুলো দিয়ে এই টর্চ লাইটগুলো জ্বালানো হতো। এখন এগুলোর ব্যবহার খুব একটা দেখা যায় না, এখন তো চার্জার লাইট চলে আসছে। তো উনি এরকম 5 ব্যাটারির একটা টর্চ লাইট নিয়ে বাইরে বের হয়েছেন। 5 ব্যাটারির টর্চ লাইটে কিন্তু অনেক আলো হতো। তো উনি আশেপাশে খুঁজছেন, খুঁজতে খুঁজতে ওই ভাগাড় দিয়ে চলে গিয়েছেন ওই বাঁশঝাড়ের কাছে। বাঁশঝাড়ের কাছে যখন উনি গিয়েছেন, উনি দেখেন ওই বাঁশঝাড়ের নিচে নানি বসে আছে, বড় বড় চোখ করে নানার দিকে তাকিয়েই বসে আছে। নানা কাছে গিয়ে বলছেন, এই তুমি এইখানে কেন? এরকম রাতের বেলা এই বাঁশঝাড়ের নিচে বসে আছো, হাঁস খুঁজতে তুমি এইখানে চলে আসছো? আরে হাঁস যাই যাক, তাই বলে তুমি এখানে চলে আসবা? আসো আসো। এই বলেই নানা যখনই নানির হাতটা ধরে টান দিয়েছেন উঠানোর জন্য, বসা অবস্থা থেকে উঠানোর জন্য, নানা চমকে ওঠেন। নানির শরীর এতটা গরম, এতটা গরম কোনো মানুষের শরীর হতে পারে না। মনে হচ্ছে আগুনের মতো গরম হয়ে গেছে, ওনার হাতে ছ্যাঁকা লাগার মতো অবস্থা। আর নানির শরীরটা কাঠের মতো শক্ত হয়ে গেছে, মনে হচ্ছে উনি কাঠ ধরে টান দিয়েছেন। এই বিষয়টা ওনাকে একটু ভাবিয়ে তোলে, এরকমটা তো হয় না। তারপরে উনি টেনে উঠিয়ে নানিকে সাথে নিয়ে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে নিয়ে আসার সাথে সাথে নানি খুবই হিংস্র আচরণ করতে শুরু করেন, গালিগালাজ করতে শুরু করেন। নানির 2টা ছেলে, ছেলেরা তখন 20 থেকে 25, একজনের বয়স 20 বছর, একজনের বয়স 25 বছর, এরকম বয়সের ছিল আর কি। এদিকে নানা, নানির 2 ছেলে, এই 3 জন মিলেও নানিকে সামলাতে পারছে না, খুবই উগ্র আচরণ করছে। আর যে বাঁশঝাড়, ওই বাঁশঝাড় নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ভয়ের ঘটনা আগে থেকে প্রচলিত ছিল। নানা যেহেতু একজন মসজিদের মুয়াজ্জিন ছিলেন, উনি তো বুঝতে পারছেন ঘটনাটা কি, নিশ্চয়ই কোনো অশুভ কিছু নানির উপর ভর করেছে।
উনি ওনার জানা যে সমস্ত দোয়া দুরুদ আছে সেগুলো দিয়ে ঝাড়ফুঁক করলেন, কিন্তু কোনো কাজ হলো না। এদিকে রাত যতই গভীর হচ্ছে নানির পাগলামি বাড়ছেই। কোনোভাবে রাতটা কাটলো। সকালবেলা নানি দিব্যি স্বাভাবিক। তখন নানা জিজ্ঞেস করলেন যে কি হয়েছিল। তখন নানি বললেন যে উনি যখনই বাসার মধ্যে ঢুকেছেন ওই হাঁসগুলো তাড়া করার জন্য, হঠাৎ করে ওনার শরীরটা ভার হয়ে আসে, এরপরে উনি আর কিছুই বলতে পারেন না। এই যে সকালে ঘুম থেকে উঠেছেন, ওনার কাছে মনে হয়েছে যে উনি বাসায় ঘুমাইছিলেন, এরকমটাই মনে হয়েছে। রাতের বেলায় যে উগ্র আচরণ করেছেন এই বিষয়ে উনি আসলে তেমন কিছুই বলতে পারেন না। ওই দিনটাও স্বাভাবিকভাবে কাটলো। যখনই সন্ধ্যা হয়েছে, মাগরিবের আজান হয়েছে, এরপর থেকে নানি ভয়ঙ্কর আচরণ শুরু করে দেন। ভয়ঙ্করভাবে পাগলামি শুরু করতে থাকেন, উগ্র মেজাজ দেখাতে থাকেন, আর বলতে থাকেন তোদের কাউকে আমি ছাড়বো না, সবাইকে শেষ করে দিব। নানা তো বুঝতে পারলেন যে এই সন্ধ্যার পরে আবার শুরু হয়েছে, এটা তো মারাত্মক অস্বাভাবিক দিকে চলে যাচ্ছে। ওই রাতটাও কোনোভাবে ওনারা পার করে দিয়ে নানা ভালো একজন ফকির বা কবিরাজের সন্ধান করতে লাগলেন। অবশেষে তিনি গ্রামের এক ব্যক্তির কাছে শুনতে পেলেন যে খুলনার নোয়াপাড়াতে একজন ফকির গোছের লোক থাকে, ওই নাকি জিন ঘটিত অনেক সমস্যার সমাধান করেছেন। নানা নানিকে সাথে নিয়ে সেখানে রওনা দিলেন। নানি কিন্তু স্বাভাবিক, সকাল হলেই স্বাভাবিক হয়ে যান। সেখানে ওনারা পৌঁছান অনেকটা পথ জার্নি করে। তো পৌঁছানোর সাথে সাথে সেখানে দেখলেন যে ফকির গোছের একজন লোক ধ্যানে বসে আছে। নানা সেখানে গিয়ে নানিকে বসতে বললেন, ফকিরকে একটা সালাম দিলেন। ফকির চোখ মেলে তাকালো আর বলল, এ কি সর্বনাশ, এরে এরে আমার থেকে দূরে সরা, দূরে সরা। নানা তো কিছুটা ভয় পেয়ে গেলেন যে কি ব্যাপার, উনি এরকম করতেছে কেন। নানা বলেন যে জনাব, আমার স্ত্রীকে আপনার কাছে নিয়ে আসছি, এই সমস্যা, পুরো ঘটনা খুলে বলেন। তখন ওই ফকির গোছের ওই লোকটা বলেন, যারে আমি তো বুঝছি রে, ওরে দেখার সাথে সাথে বুঝছি যে সমস্যাটা কি। তোমার ওয়াইফের উপর যে ভর করছে সে একটা খোরা জিন, আর এর নামও আমি জানি, এর নাম হচ্ছে বিল্লাল। এ মুসলিম জিন, তবে খুব দুষ্টু। এর শক্তি অনেক বেশি, ওর সাথে আমি লড়াই করতে পারবো না। আর এই জিনটা মুসলিম হলেও সে কামরূপ কামাক্ষার তন্ত্রমন্ত্র জানে, আর ও এমন কিছু তন্ত্রমন্ত্র জানে, ও যদি সেটা প্রয়োগ করে, আমার মতো ফকির কবিরাজ ওর কাছে কিছুই না। ওর সাথে লাগতে গেলে মৃত্যু অনিবার্য। তবে তোমাকে আমি একটা উপদেশ দিতে পারি, এই কাজটা তোমাকে নিজের জন্য করতে হবে। যদি পারো তাহলে এটা সমাধান হতে পারে। সেটা কি? সেটা হলো, নানাকে বলেন যে নানাকেই নাকি ওই জিনকে অনুরোধ করতে হবে চলে যাওয়ার জন্য। হয়তো বা সে চলে যাবে, তাহলে সমস্যার সমাধান হবে। আর এতেও যদি কাজ না হয় তাহলে আর একটা উপায় বলে দেন। ওই কবিরাজ জানান এই বিল্লাল জিনেরা হচ্ছে 7 ভাই। এই 7 ভাইয়ের মধ্যে বিল্লাল একজন। এই 7 জনের মধ্যে সবার বড় যিনি, তার নাম হচ্ছে ইব্রাহিম। আর ওই ইব্রাহিম অত্র এলাকার 50 জন সর্দার গোছের জিনের সর্দার। উনি অনেক আল্লাহওয়ালা জিন, কারো ক্ষতিও করেন না, এমনকি কোনো মানুষের সামনে ভয় দেখানোর জন্য সারা জীবনে উনি কখনো দৃশ্যমান হননি। আর এই বিল্লাল ছোটবেলা থেকে অনেক সাংঘাতিক আর বদমেজাজি। সে শুধু মানুষের ক্ষতি করে, যদিও সে মুসলিম, বেশভূষায়ও সে মনে হয় যে একটা পরহেজগার জিন, কিন্তু এই যে এরকম মানুষের ক্ষতি করে, তার যে বড় ভাই ইব্রাহিম, সে আর তার অন্য 5 ভাই, এই 6 ভাই মিলে ওকে একবার বেধড়ক পিটুনি দিয়ে এমনভাবে পা ভেঙে দিছে যে পৃথিবীর কোনো জিনের ক্ষমতা নাই তার পাকে সারিয়ে দেয়া। এই বিল্লাল জিন শুধু তার বড় ভাই ইব্রাহিমকেই ভয় করে, তাছাড়া আর কাউকে সে ভয় করে না। আর এই ইব্রাহিম যেই জিন, এই জিনটা থাকে কোথায়, এটাও ওই কবিরাজ বলে দেন। কবিরাজ বলে দেন যে আপনি যেই মসজিদে আজান দেন, ওই মসজিদে যাওয়ার সময় দেখবেন একটা প্রাইমারি স্কুল পড়ে। ফজরের আজানের আগে এই ইব্রাহিম জিন ওই মসজিদের যাওয়ার যে পথ, ওই পথের পাশে ওই প্রাইমারি স্কুলের যে ছাদ রয়েছে, ওই ছাদের উপরে সে নামাজ আদায় করে। আপনি যদি ওই সময় গিয়ে সরাসরি ওখানে গিয়ে সালাম দেন এবং বলেন যে ইব্রাহিম, আমি আপনার সাথে দেখা করতে আসছি, আপনার সাথে আমার জরুরি কথা আছে, উনি আপনার সামনে দৃশ্যমান হতেও পারেন, নাও পারেন, আপনার সাথে কথা বলবেন, ওনার কাছে নালিশ জানাতে পারেন।
এই যে তথ্যগুলো আমি দিলাম, এখন এই বিল্লাল জিন আশেপাশে নাই, অনেক দূরে আছে, আমি বুঝতে পারছি। তা না হলে এই তথ্যগুলো দেওয়া আমার জন্য ঝুঁকিপূর্ণ ছিল। আপনি ওই ইব্রাহিম জিনের কাছে বললে এটা সমাধান হয়ে যাবে। আগে নিজে নিজে সমাধানের চেষ্টা করেন যে ওই জিনকে কোনোভাবে মানাইতে পারেন কিনা। বিল্লাল জিন যদি নিজে থেকে চলে যায় তাহলে আর ইব্রাহিমের কাছে যাওয়ার দরকার নাই, কারণ ইব্রাহিমের কাছে গেলে ইব্রাহিম ওই বিল্লালকে এমন মাইটটা দেবে, পরে দেখা গেল যে সে ক্ষিপ্ত হয়ে আবার চলে আসতে পারে। যদিও বা সেটা করার সাহস তার হবে না, কিন্তু তারপর ওই পর্যন্ত যাওয়ার দরকার নাই। তো এরকম পরামর্শ দেন আর ওখান থেকে বিদায় দিয়ে দেন। আর এটাও বলেন ওই বিল্লাল জিনের নাকি একটা রং মহল আছে, সেখানে সে থাকে। এরকম বেশ কিছু তথ্য দেন আর কি। নানি নানা দুজনই আবার চলে আসেন বাড়িতে। কবিরাজ কিন্তু এটাও বলে দিয়েছিলেন যে আসছে অমাবস্যা রাতে এই বিল্লাল জিন নানির কাছে আসবে। ওই রাতই হচ্ছে সুযোগ তাকে বোঝানোর জন্য। আপনি দেখবেন না, কিন্তু আপনার স্ত্রী দেখবে। আপনার স্ত্রী যখন বলবে যে আসছে, তখন আপনি কথা বলা শুরু করবেন। আপনি তার গলার কণ্ঠস্বর শুনবেন, তাকে দেখবেন না, এরকমটাই বলে দেন। তো যাই হোক, ওই রাতটা মোটামুটি ভালোই কাটলো। ওই কবিরাজ একটু ঝাড়ফুঁক করে দিয়েছিলেন, কিছু পানি পড়া দিয়েছিলেন। কিন্তু নানা তো থেমে থাকার পাত্র না, উনি তো আরো হুজুর খুঁজতে লাগলেন। সাতক্ষীরার কালীগঞ্জ থেকে এক লম্বা চুলের সাধককে নিয়ে আসলেন। সাধক যখনই নানার বাড়ির সীমানার মধ্যে পা রেখেছেন, তখনই হঠাৎ করে নানি যেন কেমন হয়ে গেলেন, রাগে ক্ষোভে ফুঁসতে লাগলেন, ফোঁস করছেন। হঠাৎ করে নানি বলতে আরম্ভ করলো, হ্যাঁ রে ভণ্ড সাধক, এখানে এসে ভং ধরেছিস, আয় এদিকে আয়। তো লম্বা চুলের ঝুঁটি ধরে এমন আছাড় মারবো না, একদম জীবনের তরে নিজের নাম বাবার নাম ভুলে যাবি, তোকে আমি আস্ত রাখবো না। তুই চিনিস আমাকে, আমি কে? ওই সাধক তো অবাক, আরে এ কি বলে, আমাকে এরকম হুমকি দিচ্ছে। ওই সাধক বুঝতে পারলেন যে এই জিন অনেক শক্তিশালী এবং কামরূপ কামাক্ষার মন্ত্র জানে। উনি তো চিকিৎসা করা দূরে থাকে, ওখান থেকে একরকম পালিয়েই গেলেন, এক গ্লাস পানিও খান নাই ওখানে। নানা তো নিরুপায়, কি করা যায়, কিভাবে বাঁচাবেন নানিকে? ওই ফকিরের দেয়া কথা উনি রক্ষা করবেন এরকম চিন্তাই করলেন, এছাড়া কোনো উপায় নেই। অমাবস্যার রাতে সেই জিনের সাথে মুখোমুখি হওয়া। কয়েকদিন পরেই চলে আসে অমাবস্যার রাত। নানা নানিকে বলে রাখলেন যে তুমিও ঘুমাবো না, আমিও ঘুমাবো না, আমরা অপেক্ষা করব। ওই জিনকে দেখা মাত্রই তুমি আমাকে বলবা, বাকি কাজটা আমি করব। নানিও সম্মতি জানালেন। নানা নানি এশার সালাত আদায় করে খাওয়া দাওয়া করে হারিকেন নিভিয়ে শুয়ে পড়লেন, কিন্তু ঘুমালেন না। একজন আরেকজনকে একটু ধাক্কা দেন যেন কেউ ঘুমিয়ে না যায়। তো এভাবে ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। রাত আনুমানিক কয়টা হবে এটা ওনারা আসলে বলতে পারেন নাই, অনেক রাত আর কি, এতটুকুই বলা যায়। হঠাৎ করে মনে হলো বাহিরে ঝড় উঠেছে, আর ওই ঝড়ো বাতাসটা মনে হচ্ছে ওই ভাগাড়ের সাইড যেটা ওই দিক দিয়ে আসছে, ওখানে যে বাঁশঝাড়গুলো রয়েছে মনে হচ্ছে বাঁশঝাড়গুলো একদম দুমড়ে মুচড়ে যাবে, এমন একটা অবস্থা। ওই সময় নানি দেখলেন তার ঘরের চাল ভেদ করে সাদা জব্বা পরিহিত অনেক লম্বা একটা অবয়ব আস্তে 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 ঢুকছে। মাথায় পাগড়িও আছে, আবার হাতে তসবিও আছে। একটা পা জানি কেন যেন বাঁকা। এরপর নানি দেখলেন যে ওই অবয়বটা ঘরের মাটির দেয়ালের উপরে দাঁড়ালো। নানি তো বুঝতে পারলেন এইটাই সেই খোড়া জিন বিল্লাল। তখন নানাকে বললেন যে ও এসে গেছে। ওই জিনকে শুধুমাত্র নানি দেখতে পাচ্ছেন, নানা কিন্তু দেখতে পাচ্ছেন না। নানা শুধু উপলব্ধি করতে পারছেন যে এই ঘরের মধ্যে কিছু একটা আসছে। নানা খুবই সুন্দর করে ওই জিনকে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওই জিন স্বাভাবিকভাবেই সালামের উত্তর নিল এবং জানালো সে ভালো আছে। এরপর জিনটা বলতে শুরু করলো, আরে আমাকে কি শুধু দাঁড় করিয়ে রাখবি, আমাকে কিছু খেতে দিবি না তোরা? আমি অনেক ক্ষুধার্ত, একটু মিষ্টি মিঠাই দে আমাকে। তখন নানা বললেন যে আপনি ক্ষুধার্ত ভালো কথা, এখন তো গভীর রাত, দোকানপাট তো কিছুই খোলা পাবো না, কি খেতে দেবো, বাড়িতে তো তেমন কিছুই নাই, তো আপনি এত ক্ষুধার্ত কেন, আর আপনি কোথা থেকে আসলেন এই মাত্র? তখন জিনটি উত্তর দিল, আমি আসলাম আমার রংমহল থেকে। পাতিবিলার হাজিপুরের বাওরের উপরে আমার রংমহল আছে, আমি ওখানে মাঝে মধ্যে যাই, আর আমি ওখানে স্থায়ীভাবে থাকি। তোদের এখানকার উত্তর মাঠের লম্বা বট গাছের উপরে আমি মাঝে মাঝে আসি আর কি। ওই দিন আমি রংমহল থেকে ফেরার পথে বাঁশঝাড়ের উপরে বিশ্রাম নিচ্ছিলাম, তখনই তোর স্ত্রীকে দেখি আর প্রভাব বিস্তার করি।
একথা বলার পর নানা বললেন যে আপনি আমার স্ত্রীর উপর প্রভাব বিস্তার করছেন, আমরা কি আপনার কোনো ক্ষতি করছি? আমার স্ত্রী তো হাঁস খোঁজার জন্য গেছিল, দয়া করে আমার স্ত্রীকে আর কষ্ট দিবেন না, আপনি তাকে ছেড়ে চলে যান। বলে না, আমি তো যাবো না। নানা বললেন যে আপনি একজন মুসলিম জিন, আপনি তো জানেন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন জিন এবং মানুষের কৃতকর্মের হিসাব নেবেন, আর আপনি একজন মুসলিম জিন, নাম বিল্লাল, কত সুন্দর, মক্কার বুকে আপনি আজান দিয়েছেন, কাবা ঘরে আপনি আজান দিয়েছেন, আপনার এই নামের একজন ব্যক্তি হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আজানে আল্লাহর আরশ খুশি হয়ে যেত, আপনি সেই নামের একজন জিন যার নামে একজন সাহাবী ছিলেন। এই এত কিছু বলার পরও ওই জিনটা না ছেড়ে যেতে রাজি হয় না, বলে যে যাই বলো না কেন আমি যাব না। না বুঝতে পারলেন যে ভালো কথায় কাজ হবে না রে, এটা তো অনেক ঘাটতেরা টাইপের, তা না হলে কি ওই 6 ভাই মিলে কি এর পিটায় নাকি? না এবার অনেকটা রেগে গেলেন, বললেন যে ও যাবা না? না, আমি যদি তোমাকে দেখতে পেতাম না আসার দিয়ে শেষ করে দিতাম। এরপরে গিয়ে তুই তুকারি শুরু করলেন না, যে তুই আমার স্ত্রীকে অনেক কষ্ট দিচ্ছিস, দাঁড়া, তোর কিভাবে সাহায্য করা লাগবে জানি, আমি এক্ষুনি তোর বড় ভাই ইব্রাহিমের কাছে আছে, তাকে আমি খুব ভালো করে চিনি, সেই এলাকার জিনেদের সর্দার, আমি এখন যাব তোর ভাইয়ের কাছে, এই যে আমি রেডি হচ্ছে, এই বলে উঠে পাঞ্জাবি পরা শুরু করছেন। তখন ওই জিনটা বলছে যে এই তুমি আমার ভাই ইব্রাহিমের নাম জানলা কিভাবে? বলে জানি, আর সে কোথায় থাকে তাও জানি, এখন সে নামাজ পড়তেছে ওই প্রাইমারি স্কুলের ছাদের উপরে, আমি যাচ্ছি এখন, দাঁড়াও। তখন ইব্রাহিম বলে যে আল্লাহর দোহাই লাগে আমার ভাইয়ের কাছে যাইও না, এই যে আমার পা তো মাইরে ওরাই ভেঙে দিছে, আমার ভাইয়ের কাছে যাইও না। তখন বলে যে তাহলে আল্লাহর নামে কসম খাও যে আমার ওয়াইফের উপর আর আসবে না, কষ্ট দিবা না। তখন বলে যে না আমি কসম খেতে পারবো না। তাইলে আমি গেলাম, এই আমি তোমার বড় ভাই ইব্রাহিমের কাছে যাচ্ছি, তারপর দেখাচ্ছি মজা। তখন না 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 যাস না যাস না যাস, আচ্ছা ঠিক আছে যা, আমি আল্লাহর নামে কসম খেলাম আর আমি আসবো না। এই বলে ওখান থেকে চিরদিনের জন্য বিদায় নেয়। আলহামদুলিল্লাহ এরপর থেকে নানি সুস্থ স্বাভাবিক হয়ে যান। আর ওই ঘটনার পর ওই জিনকে নাকি ওই এলাকার কখনোই দেখা যায় নাই। তার বড় ভাইকে এতটা ভয় পেতেন, কারণ তার বড় ভাই খুবই পরহেজগার টাইপের জিন ছিল, মানুষের ক্ষতি করা তো দূরের কথা, পারতপক্ষে মানুষের উপকার করতে। অনেক সময় আমরা শুনি না যে একটা মানুষ বিপদে পড়েছে, প্রত্যেকে যেন একজন এসে তাকে সতর্ক করেছে, রাস্তা পার করে দিয়েছে, জিনেদের হাত থেকে রক্ষা করেছে, আবার সেও গায়েব হয়ে গিয়েছে। এই টাইপের যে সমস্ত ভালো জিনেরা থাকে, ওই ধরনের উপকারী জিন ছিলেন এই ইব্রাহিম, আর তারই ভাই হলো এই বিল্লাল, যে মানুষকে বিরক্ত করত। তো যাই হোক, এরপরে আর কোনো সমস্যা হয়নি রানীর সাথে। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি মনির ভাইকে অন্যরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড কিন্তু এ পর্যন্তই ছিল। ঘটনা দুটি কেমন লাগলো তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ রয়েছে আপনাদের হরবল নামে, সেখানে গিয়েও আপনাদের মতামত জানাতে পারেন। আপনারা কিন্তু ঘটনা পাঠাতে ভুলবেন না, লিখে বা রেকর্ড করে আপনাদের হরবল BD@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আবারও বলে দিচ্ছি, AFNANTHEHORRORLDBD, আপনাদের হরবল BD@gmail.com। আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আসছে বৃহস্পতিবার আমাদের থার্সডে নাইটের নতুন আরও একটি এপিসোড নিয়ে ইনশাল্লাহ হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনাদের হরবলের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।